আসসালামু আলাইকুম। কোডার হাউস ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরিফিন বলছি। আজ আমি আপনাদেরকে পিএইচপি এর গতদিন যেটি দেখিয়েছিলাম যে ই ফেলস, তো আরও কিছু অ্যাডভান্স লেভেলের ই ফেলসের প্র্যাকটিক্যাল প্রবলেম আমি আলোচনা করব আপনাদের সামনে। তো যেটি দেখলে আপনাদের ই ফেলস সম্বন্ধে আইডিয়া পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আজকে দুটি প্রজেক্ট আপনাদেরকে দেখাবো, দুটি খুব মিনি একটি কাজ আর কি, খুব ছোট একটি কাজ। সেটি হলো যে তিনটি সংখ্যার ম্যাক্সিমাম বের করা। তো তিনটি নাম্বার ভিতরে ম্যাক্সিমাম নাম্বার কিভাবে বের করা যাবে এবং গ্রেড বের করা। মনে করুন একটি ছাত্র কোনো একটি পরীক্ষায় একটি নাম্বার পেল, তো ওই নাম্বারটা কত গ্রেডের ভিতরে আসবে, তো এটির একটি প্রোগ্রাম আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো চলুন আমরা HTDocs ফোল্ডারের ভিতর যাই। তো HTDocs ফোল্ডারের ভিতরে আমি আজকে টিউটোরিয়ালের জন্য পার্ট 15 নামক একটি ফোল্ডার তৈরি করলাম। এর ভিতরে আমি index.php নামক একটি ফাইল নিলাম, ফাইলটি ওপেন করলাম। তো এখানে দেখাই যে else if and else যেখানে একটা নাম দিলাম আজকে আমাদের প্রজেক্টের জন্য। তো দেখুন আমাদের টার্গেট হলো যে আমরা তিনটি নাম্বার ইনপুট দেব। তো তিনটি নাম্বারের ভিতরে সর্বনিম্ন নাম্বার এটি বের করার প্রোগ্রাম আমি তৈরি করব। তো মনে করুন যে আমার তিনটি নাম্বার আছে। একটি নাম্বার A1 ভ্যারিয়েবলের ভিতরে রয়েছে যে 23 সাপোজ। একটি আমি করলাম A2 ভ্যারিয়েবলের ভিতরে, এটি মনে করুন আমি নিলাম 10। আরেকটি নিলাম A3 হলো আমার 14। তো এখন আমি চাচ্ছি যে এই তিনটি নাম্বারের ভিতরে সর্বোচ্চ নাম্বার যেটি, সেটি আমার প্রোগ্রাম আউটপুট বের করে দিবে। তো আসলে এই তিনটি নাম্বার আমি যে কোনো নাম্বার দিয়ে পরবর্তীতে চেঞ্জ করব। মনে করুন 23, 10, 14, এরপরে আরেকটি নাম্বার, আরও তিনটি নাম্বার আসলো, এরপরে আরও তিনটি নাম্বার আসলো, অর্থাৎ এই নাম্বারগুলো ফিক্স না। তো আমি এমন একটি কোডিং লিখবো ইফ এলস দিয়ে, যেটির মাধ্যমে আমাকে প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে কোনটি এই তিনটি নাম্বারের ভিতর কোন নাম্বারটি সর্বোচ্চ এটি স্বয়ংক্রিয়ভাবে বের করে দিবে। তো আমি এখানে যে লজিক অ্যাপ্লাই করার চেষ্টা করব সেটি হলো আমি দুইটি করে নাম্বারের কম্পেয়ার করব। তো মনে করুন প্রথমে 23 এবং 10, প্রথম দুটি নাম্বার, এই দুটি নাম্বারের কম্পেয়ার করব। তো যেটা বড় হবে সেটির সাথে পরের নাম্বারের কম্পেয়ার হবে। তো এর ভিতরে যেটি বড় হবে সেটি হলো কি ম্যাক্সিমাম নাম্বার। আবার বলতেছি যে প্রথম দুটি নাম্বারের ভিতর আমি কম্পেয়ার করব। তো প্রথমে মনে করুন 23 আর 10, তো এর ভিতরে যেটি ম্যাক্সিমাম হবে সেটিকে নিব, নেওয়ার পরে সেটির সাথে পরের নাম্বার আমি আবার কম্পেয়ার করব। সেটির ভিতর যেটি বড় সেটি হলো কি তিনটি নাম্বারের ভিতর ম্যাক্সিমাম। এটি হলো আমাদের ম্যাথমেটিক্যাল থিওরি যেটা বলে সেটা। তো চলুন করা যাক যে প্রথমে আমি A1 এবং A2 এর কম্পেয়ার করব যে ইফ A1 ইজ গ্রেটার দ্যান A2 কিনা। অর্থাৎ এখানে খেয়াল করুন আমরা প্রথমে তিনটি নাম্বার ধরে নিয়েছি কারণ আমাদের প্রোগ্রামে বোঝার সুবিধার্থে। কারণ প্রথমে যদি তিনটা নাম্বার না ধরতাম তাহলে আমাদের লজিক সেট করতে আসলে কষ্ট হয়ে যায়। এজন্য প্রোগ্রামিং আপনি যখনই করবেন তখন খেয়াল রাখবেন যে কোনো ডিফল্ট ভ্যালু, যে কোনো একটি মান ধরে নিয়ে কাজ করবেন। পরবর্তীতে মানগুলো চেঞ্জ করে দেখবেন যে আসলে আপনার লজিক ঠিক ছিল কিনা। তো এজন্য আমি প্রথমে 23, 10, 14 আমার মতো করে একটি মান ধরে নিয়ে আমি কাজ করতেছি। তো A1 ইজ গ্রেটার দ্যান A2 কিনা। তো দেখুন 23 এবং 10 এর ভিতর কম্পেয়ার করে যদি 23 বড় হয় তা এর ভিতরে আমি কি করব, আরেকটি ইফ কন্ডিশন নিব। অর্থাৎ কি A1 যদি A2 থেকে বড় হয়, তো A1 আর A2 এর ভিতর বড় হলে A2 তো অবশ্যই A1 এর থেকে বড় হতে পারতেছে না যদি এটা সত্য হয়। সুতরাং আমার A2 নিয়ে আর কখনো চিন্তা না করলেও চলবে। তো এখন আমার A1 বড় A2 এর থেকে। তো এখন যে A1 পেলাম, এখন A1 এর সাথে আমার আর বাকি থাকলো কোনটা, A3। তো A1 এর সাথে যখন A3 কম্পেয়ার করব তখন যেটি বড় সেটি হলো ম্যাক্সিমাম। তো এখানে আমি আবার কম্পেয়ার করি যে A1 গ্রেটার দেন A3 কিনা। তো খেয়াল করুন প্রথমে A1 যদি এর থেকে বড় হয়ে A2 থেকে বড় হয়ে থাকে তাহলে A1 A3 এর সাথে কম্পেয়ার হবে।
এবার যদি এটাও সত্য হয়, অর্থাৎ A1 যদি A3 থেকেও বড় হয়, তার মানে কি আলটিমেটলি আমার A1 বড়। সো এখানে আপনি কি করবেন, ইকো করবেন যে A1, মনে করুন যে গেটার, মনে করুন আমি A1টা প্রিন্ট করাবো, এরকমভাবে লিখি যে A1 ইজ ম্যাক্সিমাম, তাহলে A1টা হলো আমাদের ম্যাক্সিমাম। এখন খেয়াল করুন এখানে আমি এলস দিতে হবে। মনে করুন যে A1 A2 থেকে বড় ছিল, আমি মনে করলাম যে A1 A2 থেকে বড়, কিন্তু A1 A3 থেকে কোনো অবস্থায় ছোট হয়ে গেছে। মনে করেন এই তিনটি মান আমি যেভাবে দিছিলাম যে 23, 10, 14, তো A1 A2 এবং A3 দুইটা থেকেই বড় ছিল, কিন্তু এখন যদি আমি এভাবে চেঞ্জ করে দিই, মনে করেন A1 A2 থেকে বড়, ঠিক আছে, ওকে ফাইন, তাহলে A1 A2 থেকে বড় এর ভিতরে ঢুকলো। এখন A1 A3-র সাথে কম্পেয়ার হবে, তাই মনে করলাম A3-র মানটা হলো 29 সাপোজ। তার মানে কি A1 A2 থেকে বড়, কিন্তু A3 থেকে কিন্তু আবার ছোট। তো এই A3 থেকে ছোট হওয়ার কারণে এর ভিতরে কিন্তু ঢুকবে না, তাহলে A3-কে আমার বড় করতে হবে। তো এখানে আমি কি করলাম, আরেকটি এলস কন্ডিশন দিলাম। এলস কন্ডিশনের ভিতরে তো খেয়াল করুন এটার অর্থ কি যে A1 যদি A3 থেকে বড় হয় তাহলে A1 ম্যাক্সিমাম, আর যদি বড় না হয় A2 থেকে বড় তাহলে A2 তো অটোমেটিক আমার হিসাবের থেকে বাদ। এখন A1 আর A3-র ভিতর A3 যদি বড় হয় তাহলে কি হবে, ইকো A3 ইজ ম্যাক্সিমাম। তার অর্থ হলো যে A1 A2 থেকে বড় বলে ঢুকছে, কিন্তু A3 থেকে কিন্তু বড় হয় নাই, যে কারণে এলস দিয়ে A3 থেকে বড় না হওয়ার কারণে কি A3 বড়, তাহলে এজন্য A3 ইজ ম্যাক্সিমাম। তো এটি হলো আমার A1 A2 আর A3-র ম্যাক্সিমাম বের করার সিস্টেম। তো এটা খেয়াল করুন আমি ইফ প্রথমে যে চেকটা করছি, এই চেকিংয়ের ভিতরে আমি মনে করুন যে আমি একটু কমাই দিই স্পেসটা, তো A1 A2 থেকে বড় হওয়ার ফলে কিন্তু এই কাজগুলো হয়েছে। কিন্তু যদি এরকম হতো একদম প্রথমেই যদি A1 A2 থেকে ছোট হলে তাহলে কি হতো, তাহলে এভাবেও আপনাকে চিন্তা করতে হবে। তো খেয়াল করুন যদি A1 A2 থেকে বড় না হয় তাহলে আমি কি করতাম, আরেকটি এলস কন্ডিশন নিতাম। তার অর্থ হলো A1 A2 থেকে ছোট, তাহলে আমি এখানে ছোট বানিয়ে দিই 30। তো খেয়াল করুন যদি আমাদের এরকম হয় তার মানে কি A1 A2 থেকে ছোট, তো 23, 30 থেকে ছোট, তাহলে কি হবে না, এই ইফের ভিতর কিন্তু ঢুকবে না। আর এই ইফের ভিতর না ঢোকার কারণে এই ইফের ভিতরে যা কিছু আছে এইটুক কিন্তু আপনারা কি হবে না, এক্সিকিউট হবে না, সে এই ইফ থেকে বেরিয়ে এই এলসে চলে যাবে। এখন এলসের ভিতর কাজ হবে। তো A1 A2 থেকে বড় না, তাহলে কি নিশ্চয়ই A2 A1 থেকে বড়, তো যে কারণে A1 নিয়ে আমি আর চিন্তা করব না। এখন কম্পেয়ার হবে কার সাথে, A2-র সাথে A3 এর। তো এখন এখানে আপনি আবার ইফ কন্ডিশন দেন যে A2 A3 থেকে বড় কিনা, আগের মতোই। তো A2 যদি A3 থেকে বড় হয়, কারণ A2 কিন্তু A1 থেকে বড় হয়ে এর ভিতর ঢুকছে, এই কন্ডিশনে ঢুকছে, সুতরাং A1 বাদ, এখন 2 আর 3-র ভিতর কম্পেয়ার। তো A2 যদি বড় হয় তাহলে আপনি লিখেন যে ইকো A2 ইজ ম্যাক্সিমাম, A2 ইজ ম্যাক্সিমাম। আর যদি এলস হয় একই রকমভাবে আগের মতোই, তাহলে কি লিখেন, ইকো A3 ইজ ম্যাক্সিমাম। তো এইগুলি ছাড়া কিন্তু আর কোনো কন্ডিশন নাই। আমি মোটামুটি এগুলির ভিতরেই সব ধরনের কন্ডিশন কিন্তু আমার চেক করা হয়ে গেছে। তো এখন আমরা প্রোগ্রামের আউটপুট দেখি। তা আমি তিনভাবে আউটপুট দেখব। একবার A1-কে বড় করব, A2-কে বড় করব, A3-কে বড় করব এবং দেখব যে আমার প্রোগ্রাম কাজ করতেছে কিনা। প্রোগ্রাম টেস্ট করারও কিছু পদ্ধতি আছে, কারণ আপনার কোনো কন্ডিশন ভুল হয়ে যেতে পারে। মনে করুন আপনার এই যে ইফ, প্রথম ইফ, এই ইফের কন্ডিশন ভুল ঠিক আছে, এরপরে এই এলসের কোনো কন্ডিশন আপনি ভুল করে ফেলছেন, কিন্তু আপনি যদি মাত্র একটি ভ্যালু নিয়ে চেক করেন, মনে করুন প্রথমটা আমি 40 দিলাম, এখন এরকমভাবে দিলেন, কিন্তু মনে করেন এটার জন্য আপনার আউটপুট ঠিকই কাজ করতেছে, 40 ম্যাক্সিমাম শো করতেছে, কিন্তু এই যে এই এলসের ভিতর যখন ঢুকতেছে তখন এখানে আপনি কোনো একটা লজিকে ভুল করে ফেলছেন, যে কারণে পরবর্তীতে কোনো ইউজার যদি এটাকে বড় করে তাহলে হয়তো আপনার প্রোগ্রাম মিলতেছে না, এরকমও হতে পারে। এই কারণে যতগুলো সম্ভাব্য ওয়ে আছে সব ওয়েতেই কিন্তু আপনাকে চেক করতে হবে। তো চলুন আমরা দেখি কিভাবে চেক করা যায়। প্রথমে A1-কে বড় করলাম, তো এখন আমার A1 বড়, A2 ছোট, A3 এর থেকে ছোট, আর সবচেয়ে ছোট হলো A3। তো এখন এভাবে আমি প্রোগ্রামটাকে টেস্ট করি। তো এখানে লিখলাম লোকাল সার্ভার পার্ট, আমাদের এটা ছিল বোধহয় 14 index.php, সরি এটা 14 নয়, এটা হলো 15। তো খেয়াল করুন আপনাকে বলতেছে কি A1 ইজ ম্যাক্সিমাম,
তাহলে এখানে কি ছিল, A1 ম্যাক্সিমাম ছিল, সুতরাং আপনার আউটপুট ঠিক আসছে। এবার A2 কে আমি কি করব, A1 কে ম্যাক্সিমামই রাখবো, কিন্তু A2 কে 20, A3 কে 30 করব। তো এভাবে চেক করে দেখবো যে ঠিক আছে কিনা। তো দেখুন এবারও কিন্তু A1 কে ম্যাক্সিমাম বলতেছে। তো এরপরে আসুন, A1 আর ম্যাক্সিমাম রাখবো না, আমি A2 কে ম্যাক্সিমাম রাখবো। এটাকে 40, এটাকে 20 করলাম। এখন আমার A2 ম্যাক্সিমাম। তো দেখুন আমাকে আউটপুট শো করতেছে A2 ম্যাক্সিমাম। এবার A2 কে আমি ম্যাক্সিমাম রেখেই A1 আর 3 কে ম্যাক্সিমাম মিনিমাম করব, 30, 20। তাহলে এখনও কিন্তু A2 আপনাকে ম্যাক্সিমাম দেখাবে। তো খেয়াল করুন আমাদের A2 ইজ ম্যাক্সিমাম দেখাচ্ছে, তার মানে আমার প্রোগ্রাম A1 এবং A2 এর ক্ষেত্রে ঠিক আছে। এবার A3 এর ক্ষেত্রে চেক করব, এটাকে 40 এইভাবে করি, তার মানে A3 আমার এখন সবচেয়ে ম্যাক্সিমাম। তো আউটপুট দেখি কি আসে। খেয়াল করুন A3 ইজ ম্যাক্সিমাম আসছে। এরপর আমার A3 ম্যাক্সিমাম রেখে A1 আর 2 কে আমি ইন্টারচেঞ্জ করি। তো এবার দেখুন এবারও কিন্তু আমার A3 ম্যাক্সিমাম, তার মানে আমি সম্ভাব্য সব রকম ওয়েতে এই তিনটি ম্যাক্সিমাম টেস্ট করলাম। তার মানে আমার প্রোগ্রাম ঠিক আছে, আমার প্রোগ্রামের ভিতর কোনো ভুল নেই। তো এটাই হলো আমাদের ইফ এবং এলস দিয়ে একটি লজিক, অর্থাৎ একটি স্মল প্রজেক্ট। তো এরকম অনেক ধরনের কাজ আপনারা নিজ থেকেই কিছু কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এরকমভাবে দিয়ে আসলে আপনাদের টেস্ট করতে হবে। প্রোগ্রামিংয়ের স্কিল যদি আপনারা আরও দক্ষ হতে চান, দক্ষতা বাড়াতে চান, তাহলে বিভিন্ন ধরনের এরকম ছোটো ছোটো প্রজেক্ট করবেন। চিন্তা করে বের করবেন যে কী ধরনের প্রজেক্ট হতে পারে, কী ধরনের, মনে করুন আমি 3টা নম্বরের ম্যাক্সিমাম বের করছি, তো আপনারা 4টা নম্বরের ম্যাক্সিমাম বের করেন, 5টা নম্বরের ম্যাক্সিমাম বের করেন। তো যদিও ওটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, তারপরেও আপনার যদি 4টে বা 5টা নম্বরের ম্যাক্সিমাম আপনি বের করতে পারেন, তাহলে এই ইফ আর এলস নিয়ে আপনাদের মানে কনসেপ্টের আর কোনো কমতি থাকবে না। আপনাদের পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি ইফ এলস নিয়ে যে কোনো ধরনের প্রবলেম আপনাকে বলে দেওয়া হয়, তো আপনি এইভাবে এখান থেকে সলিউশন করতে পারবেন। তো এজন্য আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকলো, আপনারা 4টি এবং 5টি নম্বরের ইফ এলস এটা নিজ থেকে বাসায় প্র্যাকটিস করবেন, এটা আমি বলবো না। তো এটি আরেকটা কথা বলবো, প্রোগ্রামিং করতে গেলে অনেক সময় দেখা যায় মিলতেছে না। তো আপনারা এটা ভয় পাবেন না যে কেন মিলতেছে না, কারণ প্রোগ্রামিং যখন নতুন নতুন শিখবেন তো তখন অনেক ধরনের ঝামেলা হবে, অনেক জায়গায় ছোটোখাটো ভুল করবেন। তো এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে যে না, এরকম সমস্যা আমার আসবে। তো ওখানে হতাশ হয়ে পড়লে হবে না। একটি প্রোগ্রামে আপনি 20 মিনিট ট্রাই করেন, 30 মিনিট ট্রাই করেন, এটি যদি না মেলে তাহলে আপনি আধা ঘন্টা ট্রাই করেন, 1 ঘন্টা ট্রাই করেন, এক সময় দেখবেন আপনার মিলে গেছে। আর যদি এরকম একটি প্রোগ্রাম যদি আপনি নিজ থেকে মিলাই দিতে পারেন, যত সময় লাগুক, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, তো একটি প্রোগ্রাম যদি এরকম আপনার মিলে যায় খুব কষ্ট করার পরে, তো আপনার ওই যে বিষয়টা, কনসেপ্টটা যে আপনার ক্লিয়ার হলো, এই জিনিস আপনি আর জীবনে কখনো ভুলবেন না। এবং আপনার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কেউ আপনাকে বুঝাই দিতে পারবে না। এই কনসেপ্টটা নিজ থেকে আপনাকে বিল্ড আপ করতে হবে। তো যাই হোক, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো, 4টে এবং 5টা নম্বরে ম্যাক্সিমাম বের করবেন বাসায়। তো আমি আপনাদেরকে আরেকটা স্মল প্রজেক্ট দেখাবো, সেটি হলো বের করা, ওই গ্রেডিং সিস্টেমের গ্রেড বের করা। তো এখন আমি ওটার জন্য করি প্রোগ্রাম। এখন আমি ইকো দিয়ে এখানে নিউ লাইন করতেছি বিআর, এখন বিআর। তো এবার খেয়াল করুন এখানে আমি বের করব, মনে করুন আমি একটা রুল ডিফাইন করি যে যদি কোনো স্টুডেন্ট 90 বা 90 থেকে বেশি হয় তাহলে তাকে আমি একটা গ্রেড দেব, মানে প্রতি 10টা মার্কের জন্য আমি একটা গ্রেড অ্যাসাইন করব। এটা আপনারা যে কোনোভাবে করতে পারেন। তো এটা তো আসলে এক এক ইউনিভার্সিটির এক এক নিয়ম বা এক এক কলেজের এক এক নিয়ম। তো এটা আমি আমার মতো করে করি। তো মনে করুন আমি একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম গ্রেড ইকুয়াল টু 3.5। তো আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে যখন কোনো একটি প্রোগ্রাম নিয়ে আপনি কাজ করবেন, যখন ভ্যারিয়েবলের নাম ধরবেন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে A1, A2, A3 কাজ করছি আগের উদাহরণে, কিন্তু কোনো ইনভ্যালিড নাম্বার যেটির কোনো অর্থ হয় না সেটি দিয়ে আসলে আপনারা কাজ করবেন না। এটা আসলে আপনার প্র্যাকটিসের জন্য সুবিধা হবে, কিন্তু বড় ধরনের প্রজেক্ট যখন করবেন তখন A1 কি, A2 কি, এটা আপনি নিজেই বুঝতে পারবেন না। যদি একটা PHP ফাইল যদি 100 বা 200 লাইন হয়, তাহলে আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন যে হোয়াট ইজ A2, হোয়াট ইজ A3, কারণ এরকম তো A1, A2 আপনি ইচ্ছামতো ধরছেন। তো এই কারণে আপনি ইচ্ছামতো কোনো নাম ধরবেন না। এটি আসলে আমি এভাবে নাম দিতে পারতাম যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তো এরকমভাবে প্র্যাকটিস করাটাই ভালো হবে। তো আমি যেহেতু আপনাদেরকে মানে ক্লাস নিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, এই কারণে প্রাথমিক অবস্থায় আপনাদের জন্য এরকমভাবে কাজ করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কিন্তু পরবর্তীতে আপনারা এরকম যেটির একটা অর্থ হয়, অর্থবহ নাম নিয়ে কাজ করবেন। যেমন মনে করুন আমি একটি গ্রেড নিলাম, একটি স্টুডেন্টের গ্রেড হলো, আচ্ছা গ্রেড না, সরি,
আমি এখানে নাম্বার দিলাম যে স্টুডেন্ট মনে করুন 95% নাম্বার পাইছে বা 96 পাইছে, তো আমি এটি ধরেই করি। তো আমি ইফ কন্ডিশন দিলাম, গ্রেড একটি ভ্যারিয়েবল ধরছি, ভ্যারিয়েবলের মান হলো 96। তো আমি প্রথমে 90 থেকে 100 কম্পেয়ার করে আসবো যে ইফ গ্রেড লেস দেন 100। তো আমাকে দুটি চেক করতে হবে যে এটি অবশ্যই 100 থেকে ছোট হতে হবে অথবা সমান হলেও সমস্যা নেই, কারণ যে কেউ 100 পাইতেই পারে, যে কারণে লেস দেন ইকুয়াল আমি 100 দিলাম এবং ডাবল এন্ড দিতে হবে, সেটি হলো গ্রেড গ্রেটার দেন ইকুয়াল 90। এর অর্থ হলো যে কোনো স্টুডেন্ট যদি 100 বা 100 থেকে কম মার্ক পায়, এই গ্রেড হলো সে যে নাম্বারটা পাইছে সেটা যদি 100 বা 100 থেকে কম হয় এবং 90 বা 90 থেকে বেশি হয়, তাহলে আমি তাকে কি দিব, ইকো করব একটা লাইন, সেটা হলো এ প্লাস। ও এখানে আরেকটি জিনিস আমি আগের দিন বলছিলাম যে ইফ এটা শুরু হবে একটি ব্র্যাকেট দিয়ে এবং শেষ হবে একটি ব্র্যাকেট দিয়ে। তবে অনেক ক্ষেত্রে দেখবেন এই ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, কমপ্লেক্স স্টেটমেন্টের ক্ষেত্রে সাধারণত এরকম দিতে হবে। এখানে যদি আপনি মিডিল স্টেটমেন্টে এইভাবে ব্র্যাকেট নাও দেন তাহলেও কিন্তু আপনার কি হবে, কাজ হবে। কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনার নিজেরই বুঝতে সমস্যা হবে যে কোনটির প্রিসিডেন্স আগে এবং কোনটি পরে। যদি এরকম হয় যে এন্ডের প্রায়োরিটি এর থেকে কম, এখানে যে সিম্বলটা ব্যবহার করছেন, যেহেতু আমি ওইদিকে আগাচ্ছি না কারণ এটা আবার আরেকটি অধ্যায়, পরে সময় পেলে আমি আলোচনা করবো ওইটি নিয়ে আপনাদেরকে, যে কোনটির প্রাধান্য বেশি। তো যদি দেখা যায় এন্ডের থেকে এমন কোনো সিম্বল এখানে ব্যবহার করছেন যার প্রাধান্য বেশি, তখন কিন্তু এন্ড আর কাজ করবে না, কাজ না করে মধ্যের যে দুটি নাম্বার, মধ্যের এই পেশেরটা আগে কাজ হবে এবং এই পেশেরটা আগে, এভাবে কাজ হবে। তো যাই হোক ওইদিকে আমরা এখন যাচ্ছি না। আপনাদের গুড প্র্যাকটিস অফ প্রোগ্রামিং হলো এভাবে প্রত্যেকটি কন্ডিশনকে আলাদা আলাদাভাবে ব্র্যাকেটের ভিতর রাখা, তাহলে বড় ধরনের কোনো কাজেও আপনার কখনো ভুল হবে না। তো ইফ কন্ডিশনের ভিতর যাওয়ার পরে আমি এখন কি করব, যেখানে ইকো করব যে দ্য স্টুডেন্ট হ্যাজ গট, সাপোজ হি হ্যাজ গট এ প্লাস, সাপোজ 90 থেকে 100 ভিতর পাইলে তাকে আমরা এ প্লাস দিয়ে গ্রেডিং করব। তো এটা একটা গেল। এখন এরকম যদি হয় যে 100 থেকে 90-এর ভিতর সে নাম্বার পায়নি, তো যদি এই ইফের ভিতর না ঢুকে তাহলে এলসে ঢুকবে, এলস ইফ। তো এলস ইফে কি করব, আমি এটা কপি করে আনি আমার সময়ের সংক্ষেপ করার জন্য। তো এখন আমি এখানে আরেকটি নাম্বার দিলাম, সেটি হলো, খেয়াল করুন আমি 90 বা তার থেকে বেশি ধরছি। তো এখানে যদি আপনি 90 দেন অবশ্যই 90 থেকে ছোট হতে হবে। 90 লেস দ্যান ইকুয়াল দিলে কিন্তু আবার আপনার ভুল হয়ে যাবে, কারণ 90 ইকুয়াল মানে হলো এ প্লাস। সুতরাং এখানে কি করতে হবে, 90 থেকে ছোট অবশ্যই ধরতে হবে এবং এখানে 80 অথবা 80 থেকে বড়। সাধারণত এইভাবে আমাদের গ্রেডিংগুলো করা হয় যে 80 থেকে 89, এইটার ভিতর যে কোনো একটি নাম্বার পেলে সে একটি গ্রেড পাওয়ার উপযুক্ত। তো আমি ওভাবেই দিয়ে দেখাচ্ছি আপনাদের যে 80 বা তার থেকে বড় এবং তার নাম্বারটা যদি 90 বা তার থেকে ছোট হয়, তাহলে এখানে আপনি কি করবেন, এখানে ইকো করবেন। মনে করুন ওই গ্রেডটা হলো এ, তো ইকো এখানে এ। আমি পুরোটাকে কপি করে আনি। তো একইভাবে 80 থেকে যদি ছোট হয় এবং যদি 70 থেকে বড় হয় সে যে নাম্বারটা পাইছে, তাহলে এখানে কি করবে, বি প্লাস। এখন খেয়াল করুন যে এটা যদি 70 থেকে ছোট হয় এবং 60 থেকে বড় হয়, তাহলে এটিকে আমি বি দিলাম। তো এরকমভাবে 10-10 করে আমি গ্রেড কমিয়ে আনি। একইভাবে এটা 60 এবং এটি হলো 50, সেটা হলে সে এখানে পাবে মনে করুন সি প্লাস। এরপরে আমি আসি পরেরটায়, মনে করুন 50 থেকে এটা হলো 40 বা তার বেশি হলে সি। এই সিটাই হলো আমার লাস্ট গ্রেড। 40-এর নিচে পাইলে মনে করেন ফেল। সুতরাং এটা তো আসলে আপনার ইফ এলস ইফ দেওয়ার দরকার নেই, আপনার তো আর কোনো কন্ডিশন চেক করার নাই, এই জন্য আপনি এলস দিয়ে দেন যে এটা বাদে। তবে এখানে একটি কথা আছে, যদি কেউ 100, আপনার তো পরীক্ষা হচ্ছে আসলে 100-র ভিতরে, যদি এরকম হয় যে 100 থেকে বেশি নাম্বার কেউ পাইছে, তাহলে তো সম্ভব না। আপনি ইনপুট দিচ্ছেন, মনে করেন ইনপুট ফিল্ড তো আছে, আপনার ফর্মের মাধ্যমে আপনি ইনপুট দিচ্ছেন, তো ফর্মে তো আসলে বলে দেওয়া নাই যে আপনার 100 থেকে বড় হইতে পারবে না, আপনি ইনভ্যালিড একটি নাম্বার ইনপুট দিয়ে দিলেন যে 200। তো 200 তো কোনো স্টুডেন্টের পক্ষে পাওয়া সম্ভব না, যে কারণে এখানে আপনাকে আরেকটা চেকিং রাখতে হবে যে এলস ইফ, এটা আগে দিলেও হতো, আমি এখানে দিই যে এলস ইফ গ্রেড গ্রেটার দেন 100, যদি গ্রেড 100 থেকে কখনো বড় হয়। এবং আরেকটি রাখতে হবে যে মাইনাস কেউ ইনপুট দিতে পারবে না, অর্থাৎ 100 থেকে ছোট নাম্বার অ্যালাউড না। সুতরাং গ্রেড লেস দেন 0, যদি কেউ 0 থেকে
জিরো পাইলে তো ফেল, জিরো ইনপুট দেওয়া সম্ভব, কিন্তু জিরো থেকে ছোট ইনপুট দেওয়া সম্ভব না। জিরো থেকে ছোট অথবা 100 থেকে বড় হলে তাহলে কি করবে, মনে করুন আপনার ইকো করবে যে ইউর ইনপুট ইজ ইনভ্যালিড, অর্থাৎ আপনি যেটি ইনপুট দিয়েছেন সেটি ইনভ্যালিড। আর এলস মানে হলো আপনার ফেল বলবে, এটা এলস মানে হলো 0 থেকে 40, যেটিকে আমি কোনো গ্রেডের ভিতর দিই নাই এখনো, তো 0 থেকে 40 এটাই এখনো পর্যন্ত বাকি আছে। তো ওটা যদি পায় তাহলে ইকো করবে কি, ইউ হ্যাভ ফেইলড, এটা ইকো হবে। তো চলুন আমরা আউটপুট দেখি যে আমাদের আউটপুটের কি অবস্থা। 96, তো 96 মানে হলো এখানে আমি কি ভুল করছি, 56 নম্বর লাইনে আমরা দেখি এখানে কি করা হয়েছে। এখানে আমাদের প্রথম ইফকে আমি প্রথম আর শেষের ভিতরে আটকাই নেই, যে কারণে ভুল দিছে। তো এবার খেয়াল করুন, হি হ্যাজ গট এ প্লাস, তো আমার 90 থেকে 100-র ভিতর সে নাম্বার পেয়েছে, যে কারণে আমার আউটপুট আসছে কি এ প্লাস। তো আমি এখন মনে করুন সে 87 পাইছে নাম্বার, তাহলে কোনটার ভিতর যাবে, সেটি যাবে এটার ভিতরে, অর্থাৎ এ। তো চলুন দেখা যাক আমাদের এ আসে কিনা। তো খেয়াল করুন হি হ্যাজ গট এ। এখন আমি আরেকটি নাম্বার দিই, যেটা মনে করুন 40 থেকে 50-এর ভিতর সি পাওয়ার কথা, তো মনে করুন 45 পেয়েছে সে, 45, তো আসার কথা সি। তো দেখুন আমার আউটপুট আসছে সি। এবার ফেল হলো 40-এর নিচে পাইলে, তো আমি এখন একটি আউটপুট দিই 32। তো খেয়াল করুন আমার কি আসবে, ইউ হ্যাভ ফেইলড, তার মানে 0 থেকে 40 পর্যন্ত আমার ফেল করা ছিল, তো এটা ফেল। আর যদি 100-এর উপরে দিই 120, তাহলে আমার আসার কথা কি, দি ইনভ্যালিড ইনপুট, ইউ হ্যাভ ফেইলড। আচ্ছা আমি দেখি এখানে কি করছি, কেন আসতেছে না। ইফ গ্রেড গ্রেটার দেন 100, আচ্ছা এখানে এন দেওয়া যাবে না। একটা জিনিস খেয়াল করেন যে 40 থেকে 50 একটা রেঞ্জ, অবশ্যই 40-এর থেকে বড় 50 থেকে ছোট হতে হবে, এটা তো ঠিক আছে, কিন্তু এখানে হলো যদি 100 থেকে বড় হয় তাহলেও ইনভ্যালিড, 0 থেকে ছোট হলেও ইনভ্যালিড, যে কোনো একটি হলেই কিন্তু ইনভ্যালিড। সুতরাং এখানে আমি আপনাদের আগের দিন শিখিয়েছিলাম যে অর দেওয়া মানে হলো এর যে কোনো একটি পাইলে সে ইনভ্যালিড। তো এক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, এখানে তো একই সাথে একটা নাম্বার তো আসলে 100 থেকে বড় বা 0 থেকে ছোট হতে পারে না, সুতরাং তো এটা কখনোই ঢুকবে না এই এলসিফের ভিতরে, যে অবশ্যই যে কোনো একটা হবে আপনার। তো আমাদের 100 থেকে বড় দিয়েছি আমরা। তো এবার দেখুন কি আসে, খেয়াল করুন যে ইওর ইনপুট ইজ ইনভ্যালিড। তো এটি হলো আমাদের মোটামুটি গ্রেডিং সিস্টেম। এই গ্রেডিং সিস্টেমকে অনেকভাবে করা যায়, মনে করুন 95 থেকে 100 পর্যন্ত একটি গ্রেড, 90 থেকে 95 পর্যন্ত একটি গ্রেড, আবার আরও গ্রেড করা যায়, সি এর পরে ডি, ই, এ প্লাস, এ মাইনাস করা যায়। এটা আসলে যে ইনস্টিটিউটের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী প্রোগ্রামিং করতে হবে। তো আমাদের আজকে ইফ এলস এর টিউটোরিয়াল এই পর্যন্তই। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।